পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না 9 রুটে ট্রেনের টিকিট। কালোবাজারি রোধে পর্যায়ক্রমে সারা দেশেই আসবে এই নিয়মের আওতায়। ভোটার টিকিটের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী 11 তারিখে শুরু হবে। কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। সাধারণ যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। কোনো দুর্ঘটনা ঘটলে সেই এনআইডি দিয়ে ওই এনআইডি হোল্ডারকে সে ক্যাপচার করতে পারবে, আইনের আওতায় আনতে পারবে। এর সাথে ড্রাইভিং লাইসেন্সের অপশনটা যদি রাখা হইতো তাহলে আমাদের ভালো হইতো আরো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আরও 4 জনের লাশ উদ্ধার। এ নিয়ে মিলল 5 জনের মরদেহ, এখনও নিখোঁজ 1। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি, খুলে নেওয়া হয়েছে সব সাপোর্ট যন্ত্র, রক্তচাপ স্বাভাবিক। প্রতিমন্ত্রীর নেতৃত্বে সরকারি স্কুলগুলোতে অভিযান চালাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের উপস্থিতি সহ নানা অসঙ্গতির দিকে নজর। এবং ডাকসু নির্বাচনের আগে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে চলাচলে 24 ঘন্টা কড়াকড়ি ডিএমপির। প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 5 জনের মধ্যে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও একজনের হদিস মেলেনি। এর আগে গতকাল এক নারীর লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের 2 দিনের অভিযানে লাশগুলো উদ্ধার করা হয়। এদিকে নিহতদের দাফনে 20,000 টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের 6 জন নিখোঁজ হয়। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও কোস্ট গার্ড। শুক্রবার উদ্ধার করা হয় এক নারীর মৃতদেহ। শনিবার সকাল থেকে এ পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য আমাদের ডুবুরি টিম এখনো আমাদের সাথে প্রস্তুত আছে। তো গতকালকে আমরা একটি লাশ নিখোঁজ 6 জনের মধ্যে থেকে পেয়েছিলাম। সকাল 7:30টার দিকে আমরা আরেকটি ডেড বডি পেয়েছি, একটি মেয়ে শিশুর। আমাদের টিম নদীতে কাজ করছে এবং সেটা চলমান। আমরা যে নিখোঁজ অন্যান্য লাশগুলো আছে সেগুলো উদ্ধারের সার্বিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে নৌকাডুবির ঘটনায় আহত শাহজালাল রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় দোষীদের বিচারের দাবি পরিবারের। ওনার পা দুটা সমস্যা, দুটা পা ইনজুরি, বাম পায়ের অবস্থা পুরো খারাপ, 3-4টা ভাঙা দিছে। আমার বইনে গো ফিরত তাই না দেন, আপনার কাছে এইটুকু আঙ্গ চাইতে না ফিরাই দেন, আর আঙ্গ অনুরোধ আমরা এই লসালারে ছাড়বো না। নিহতদের দাফনে 20,000 টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। পোস্টমর্টম হওয়ার পরে হইল যে আমরা প্রত্যেক লাশের যে রিলেটিভস আছে, একদম ফার্স্ট ব্লাড যারা, তাদেরকে আমরা লাশ দাফন কাফনের জন্য জেলা প্রশাসন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে 20,000 টাকা করে আমরা তাদেরকে দিচ্ছি। সদরঘাটে নৌ দুর্ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল। রিচার্ড, আপনি জানেন যে গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার রাত 9:45 রাজধানীর সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায়, সুরভি লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে একই পরিবারের 7 জন ডুবে গিয়েছিলেন। এর মধ্যে থেকে একজনকে উদ্ধার করে তখনই রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছিল। তাকে এখনো পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকি যে 6 জন নিখোঁজ ছিলেন এর মধ্যে থেকে গত 2 দিন ধরে এদেরকে উদ্ধারে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিস, কোস্ট
কোস্টগার্ড এবং নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থা। তো এই এখন পর্যন্ত মানে গত দুদিনে খুব একটা উদ্ধার করা না গেলেও আজ সকাল থেকে আমরা দেখেছি যে 4টি লাশ উদ্ধার হয়েছে এবং গতকাল আসলে একটি লাশ উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত 5টি লাশ উদ্ধার করা হয়েছে। এখন শুধুমাত্র একজন নিখোঁজ রয়েছেন। তো যে একজন নিখোঁজ রয়েছেন তিনি একজন মহিলা নিখোঁজ রয়েছেন, তাকে উদ্ধারে এখন পর্যন্ত আমরা দেখছি যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারা তাদের সাধ্যমতো সব চেষ্টা করছেন। আমরা দেখেছি তারা বিভিন্ন লঞ্চের ফাঁকে ফাঁকে এবং তারা যে ইয়াগুলো রয়েছে, পল্টুনগুলো রয়েছে, সেই পল্টুনগুলোর নিচে গিয়েও তাদের যে ডুবুরিরা রয়েছেন তাদেরকে দিয়ে পল্টুনগুলোর নিচে গিয়ে চেষ্টা করছেন যে কোথায় মরদেহ রয়েছে কিনা সেটি চেষ্টা করছেন। পাশাপাশি যে আসলে এখানে নিয়মিত যে দুর্ঘটনা ঘটে সে বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে ফায়ার সার্ভিস তাদের কর্মীদের দিয়ে তাদের যে মাইকিং করে তারা সচেতন করার চেষ্টা করছেন। তো আসলে এই সদরঘাট থেকে সর্বশেষ হলো যে একজনের মরদেহ এখনো উচ্ছেদ হয়নি। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সর্বশেষ। ঢাকা সদরঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। শুধু আইন করে সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নারী নির্যাতনকারীদের ছবি পরিচয় সমাজে উন্মোচন করে দিতে হবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। বেশ কবছর আগে যেখানে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি ছিল হাতে গোনা, সেই দেশে আজ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন। স্পষ্ট হয়েছে অধিকারের প্রশ্নে পিছিয়ে থাকা নারীর জন্য সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সমর্থন। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতা পালন করে বাংলাদেশও। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত 5 নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। তিনি বলেন, সমাজ অগ্রসর হলেও ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষার বিরোধিতাও হয় এই দেশে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের তাগিদ দেন সরকার প্রধান। নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাইটার চালাবেও ভবিষ্যতের দ্বারা এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। শুধু আইন নয়, নারীর সম্মান ও প্রাপ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে পুরো সমাজকে। আহ্বান জানান নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার। আইন করলে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে দেওয়া প্রয়োজন। নারীর উন্নয়নে সম্প্রতি পাওয়া লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড দেশের জনগণকে উৎসর্গ করেন শেখ হাসিনা। পরে নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সুস্থ হয়ে উঠেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার কৃত্রিম সব সাপোর্ট যন্ত্র খুলে দেওয়া হয়েছে, তিনি পরিবারের সাথে কথা বলতে পারছেন। শনিবার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী। ব্রিফিংয়ে 5 সদস্যের মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য ডাক্তার সেবাস্টিন জানান, তার রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণেও আছে। এছাড়া তার নিউরোলজির কোনো সমস্যা নেই। 2-1 দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে পাঠানো হবে।
সুসংবাদ হলো কাদের ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে। তার লাস্ট যেটা এন্ডোটাকিয়াল টিউব ছিল ওটাও খুলে ফেলা হয়েছে। উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত এবং আমি তার নিউরোলজিক্যাল পার্ট এক্সামিন করে দেখেছি। নিউরোলজিক্যালি উনি 100% স্টেবল আছেন। উনি আজকে আমার সাথে কথা বলেছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির অবস্থা জানতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে মিরপুরের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির একজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। অভিযান চলাকালে বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মিরপুর এলাকার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযান চালানো হবে, এমনটাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযান চালানোর খবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মিরপুরে। সেখানে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার। পিঙ্কি, জাফর, দুপুর 12টা থেকেই কিন্তু প্রতিমন্ত্রীর পরিচালনায়, প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলোতে অভিযান চলছে যে শিক্ষকের উপস্থিতি কেমন, বা এখানে অনেক শিক্ষক তারা কিন্তু এই তথ্যের ভিত্তিতে এখানে এসেছেন যে অনেক শিক্ষক এমনও আছে, যেমন যে স্কুলটিতে আমি দাঁড়িয়ে আছি নাকালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে যে শিক্ষিকা তথ্য পেয়ে এখানে আসা হয়েছে, নাম হচ্ছে রীতা রানী সরকার, সে কিন্তু 3 বছর যাবতই এই স্কুলে অনুপস্থিত। তার যে তার হাজবেন্ড হচ্ছে মুন্সিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তো সেইখানে তার হাজবেন্ড হচ্ছে যে রীতা রানীকে তার ক্ষমতা বলে এখান থেকে ওখানে নিয়োগ করেছেন, অথচ এই বিষয়টি মন্ত্রণালয়কে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী অবহিত নন। তো তার যে এখানে পোস্টটি, রীতা রানী সরকারের এখানে যেই পদ শিক্ষিকার, সেই পোস্টটি কিন্তু এখনো খালি রয়েছে, যার কারণে হচ্ছে এখানে এই পড়াশোনায় শিক্ষার্থীদের পড়াশোনায় কিন্তু ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি দর্শকদের, যে আমাদের গত বৃহস্পতিবারে প্রাথমিক বিদ্যালয় নিয়ে একটা নিউজ সংবাদ প্রচারিত হয়েছিল সাভার উপজেলার। তো সেই সংবাদের ভিত্তিতেই কিন্তু আজকে প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অভিযান পরিচালনা করছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষিকারা উপস্থিত আছে কিনা এই বিষয়টি দেখার জন্য, নিজ দায়িত্বে দেখার জন্য আমরা এর আগে যে স্কুলটিতে ছিলাম, মিরপুর ইব্রাহিমপুর স্কুল, সেখানে কিন্তু আফরোজা পারভিন নামে একজন শিক্ষিকা 3 মাসের ছুটিতে ছিলেন এবং সে এই অজুহাতে ছুটিতে ছিলেন, শিক্ষা সপ্তাহের অজুহাত দেখিয়ে। বিষয়টি মন্ত্রণালয় অবগত ছিল না। তো এখানে এখন এই স্কুলটি, যে স্কুলে এখন আমরা দাঁড়িয়ে আছি, এটি কিন্তু দ্বিতীয় স্কুল যেখানে অভিযান পরিচালনা হচ্ছে, যে শিক্ষকের উপস্থিতি এবং শিক্ষকরা কেমন ক্লাস নিচ্ছে, শিক্ষকরা আসলেই ক্লাসে ঠিকভাবে পড়াচ্ছে কিনা, বা শিক্ষার্থীরা এখানে কি শিখছে, এই বিষয়গুলো জানার জন্য। তো এখানে যেখানে আছি সেখানে আমি আপনাকে আগেই জানিয়েছি দর্শকদের যে এখানে রীতা রানী সরকার যিনি শিক্ষিকা, সে কিন্তু এখানে গত 3 বছর যাবত এই স্কুলটিতে নেই, অথচ এই বিষয়টি কিন্তু মন্ত্রী মহোদয় জানেন না। তো সে এই তথ্যের ভিত্তিতে এখানে এসেছেন এবং তার যে হাজবেন্ড জেলা প্রশাসক, সে কিন্তু তার নিয়োগের বলে নিয়ে গিয়েছে। এখন হচ্ছে এই স্কুলের পরে হয়তো আমরা তাদের সাথে আরো 2-1টি স্কুলে মন্ত্রী অভিযান পরিচালনা করবে এবং খোঁজ নিবে, আমরা সেখানেও যাব। তো এই ছিল আমার কাছে এখন সর্বশেষ। জাফর। রাজধানীর মিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অভিযান চলছে, সেখান থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পিঙ্কি আক্তার। দুপুরের সময় আরো থাকছে। প্রথম ধাপে 80টি উপজেলায় ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, কঠোর নিরাপত্তা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সকাল থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রশাসনের বিরুদ্ধে আবারও একমুখী আচরণ এবং ছাত্রলীগের প্রার্থীদের বিরুদ্ধে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ছাত্রদল, বাম সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী অধিকার মঞ্চের প্রার্থীরা। এদিকে দুপুরে জাতীয় ছাত্র সমাজের মিছিলে ধাওয়া দেয় বাম সংগঠনের নেতাকর্মীরা। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে নির্বাচনের দিন সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা কোনো ভীতু নয়, তারা কারো দ্বারা ভীত নয়। তবে একটা ভীতিকর পরিস্থিতি ও শঙ্কার পরিস্থিতি আছে, কিন্তু আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা অবশ্যই 11ই মার্চ ভোট দিতে আসবে। গতকাল আপনারা জানেন যে গণমাধ্যমের বরাত দিয়ে পাঠানো হয়েছে যে একটি ইউনিট সর্বোচ্চ 4টি, মানে একটি টেলিভিশন চ্যানেল সর্বোচ্চ 4টি এবং প্রিন্ট মিডিয়া সর্বোচ্চ 2টি। যে এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে তো যেটি করা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি সম্পূর্ণ কর্তৃপক্ষের এখতিয়ার, আমরা চাই না ছাত্র শিবির বা প্রতিক্রিয়াশীল অন্য ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে ওই ক্যাম্পাসে আবার অসাম্প্রদায়িকের বিষ বাষ্প ছড়াক। 10 তারিখ 6টা থেকে এবং 11 তারিখ 6টা পর্যন্ত কোনো ধরনের কোনো প্রবেশ করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে পেরিফেরিতে প্রত্যেকটি এলাকায় তল্লাশি এবং নজরদারি অলরেডি অব্যাহত রেখেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। রিচার্ড, আজকে আপনি যেমনটি বলছিলেন যে ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন, তো আমরা দেখেছি শেষ দিন সকাল থেকে বিভিন্ন যারা ছাত্র সংসদের মনোনীত প্রার্থী আছেন তারা প্রচারণায় ব্যস্ত রয়েছেন এবং তারা আজকে রাত 12টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সেই প্রচারণা চালাবেন। তবে আজকের দিনে আমরা যে একটি উল্লেখযোগ্য ঘটনার কথা আপনাকে বলতে পারি, সে বিষয়টি হচ্ছে যে জাতীয় ছাত্র সমাজ, জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন, তারা কিন্তু ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন, আপনি জানেন। তো তারা আজকে দুপুরবেলাতে ক্যাম্পাসে মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেছিল। তারা মিছিল নিয়ে কিছু দূর গিয়েছিল, তো পরবর্তীতে বাম ছাত্র সংগঠনগুলো যারা আছে তারা মধুর ক্যান্টিনে অবস্থান করেছিলেন, তারা ধাওয়া দেয়। তো পরবর্তীতে সেই ছাত্র সমাজের ব্যানারে যারা মিছিল বের করেছিল তারা এখান থেকে পালিয়ে যায়। তো এই প্রেক্ষাপটে শুধুমাত্র বাম ছাত্র সংগঠনে আমরা দেখেছি ছাত্রলীগের মনোনয়নে যিনি সাধারণ সম্পাদক প্রার্থী অর্থাৎ জিএস প্রার্থী রয়েছেন গোলাম রব্বানী, তিনিও বলেছেন যে জাতীয় ছাত্র সমাজ কিংবা ছাত্র শিবির সহ যেসব নিষিদ্ধ ছাত্র সংগঠনগুলো রয়েছে, যাদের কার্যক্রম ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা যাতে কেউ ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল কিংবা কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারেন, সেই বিষয়টাতে তারাও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। আর এছাড়া আজকে যেই ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে, আমরা কথা বলেছিলাম বিভিন্ন ছাত্র সংগঠনে যারা বিভিন্ন প্রার্থী হিসেবে রয়েছেন। আমরা যদি বলতে পারি আপনাকে যে লিটন নন্দী, যিনি বাম ছাত্র সংগঠনের ব্যানারে আপনার ভিপি প্রার্থী, তো তিনি যেটি বলেছেন যে গণমাধ্যমের কর্মীদের আরও উপস্থিতি বাড়ানোর জন্য তিনি আবেদন আমাদের প্রতি আহ্বান, মানে গণমাধ্যমের মাধ্যমে তিনি আহ্বান জানিয়েছেন। আর এছাড়া আপনার যে ছাত্র দলের মনোনয়নে যে ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি বলেছেন যে এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশ নেই, তবে শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবেন। আর এছাড়া কথা বলা সুযোগ হয়েছিল ছাত্রলীগের মনোনয়নে জিএস প্রার্থী যিনি গোলাম রব্বানী, তো তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠুই রয়েছে, কারণ তিনি বলছেন যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা থেকে শুরু করে প্রচারণা চলছে, এখনো পর্যন্ত ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো তিনিও বলছেন যে তিনিও চান সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশের জন্য আগামী পরশুদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে ভোট দিতে পারেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। রিচার্ড। ডাকসু নির্বাচনের প্রচারণা সবশেষ খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। বঙ্গবন্ধুকে হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে একাডেমিক ভবনের সম্প্রসারণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কামরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীরা 7ই মার্চের ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই দেশে তথ্য প্রযুক্তি উন্মুক্ত হয়েছে। এছাড়া প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার ও শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার পরামর্শ দেন তিনি। আমি তোমার দেহের 7ই মার্চের যে ঐতিহাসিক স্থানটিতে দাঁড়িয়ে
জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম। যে স্থানটিতে ৭১-এ পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল মুক্তি বাহিনী ও মৃত্যু বাহিনীর কাছে, সেই স্থানটিতে নির্মাণ করা হয়েছে শিশু পার্ক। খুনি জিয়াউর রহমান সেদিন নতুন প্রজন্ম যাতে ইতিহাস জানতে না পারে, তারা যাতে এই ঐতিহাসিক স্থানটিকে চিহ্নিত করতে না পারে, তার জন্য সেই স্থানটিকে বেছে নিয়েছিল শিশু পার্ক করার জন্য। আমি শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদেরকে জানাতে হবে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলায় ভোট গ্রহণকাল। ইতোমধ্যে এই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সকালে সিরাজগঞ্জের ৭টি উপজেলার ৬৭৩টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এসব কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে আনসার সদস্য। শাহজাদপুরে শুধু চেয়ারম্যান, সদর ও কাজীপুরে ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। আর বাকি রায়গঞ্জ, তারাস, চৌহারি ও বেলকুচিতে ৩টি পদেই নির্বাচন হবে। সুনামগঞ্জের ৯টি উপজেলায়ও ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৫৫১টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে ২১ প্লাটুন বিজিবি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, জামালপুর, হবিগঞ্জ, জয়পুরহাট, নাটোর ও রাজশাহী জেলার ৬৪টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতেও পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রাজধানীর পুরান ঢাকায় ৮ম দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গঠিত টাস্ক ফোর্স। সকাল ১১টায় পুরান ঢাকার নাজিরা বাজারে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন সরাতে শুরু হয় এই অভিযান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে ১৪টি সংস্থা সমন্বিতভাবে ৫টি দলে ভাগ হয়ে অভিযান পরিচালনা করছে। আজ পুরান ঢাকার বিভিন্ন জায়গা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে। যেসব হোল্ডিংয়ে গুদামে রাসায়নিক ও দাহ্য পদার্থ পাওয়া যাচ্ছে, সেসব হোল্ডিংয়ের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই অভিযান চলবে ১ এপ্রিল পর্যন্ত। টিকিট কালোবাজারির লাগাম টানতে এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ মোট ৯টি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। ১১ মার্চ টিকিট বিক্রির সময় থেকে এই নিয়ম কার্যকর হবে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো এই নিয়মের আওতায় আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত কমলদের রিপোর্টে। কিন্তু বাইরের টিকিট টাকা দিলে এমনকি জুতা যারা ইয়ে করে ব্রাশ করে কালি মানে মুছি এদের সময় টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার ৯ দিন আগে এসেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুদ্র যাত্রীর ক্ষোভ প্রকাশ। এ ধরনের ক্ষোভ টিকিট কিনতে আসা শত শত যাত্রীর। চাহিদার তুলনায় টিকিটের স্বল্পতার পাশাপাশি টিকিট কালোবাজারির অভিযোগ তাদের। এই অবস্থায় কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ১১ মার্চ থেকে চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, গোধূলি এবং তুর্ণনিশীতের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারির কাছে টিকিট নিয়ে যাতে ভ্রমণ করতে না পারেন তার প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী ১১ তারিখে শুরু হবে। অবশ্য ১ মাস আগে পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এনআইডি সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে আন্তনগর ট্রেনের প্রথম শ্রেণী এবং শীততাপ নিয়ন্ত্রিত কক্ষগুলোর প্রতিটি যাত্রীর টিকিটে তার যাবতীয় তথ্য উল্লেখ থাকবে। টিকিটে যদি প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা থাকে তখন আর কেউ কালোবাজারি করতে পারবেন। টিকিট ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হতে আমাদের সুবিধা হবে, আমরা টিকিটগুলো এখানে পাবো। ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেসও এই নিয়ম কার্যকর হবে। কালোবাজারি প্রতিরোধের পাশাপাশি প্রকৃত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে চলন্ত ট্রেনের টিকিটে উল্লেখিত তথ্য এবং যাত্রীদের পরীক্ষা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ইচ্ছা করলেও সে কালোবাজারি থেকে টিকিট কাটতে পারবে না, আর কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে ৩.৫ কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন 10টি আন্তনগর সহ মোট ৬২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে 11 মার্চ থেকে অনেকগুলো রুটে ট্রেনের টিকিট কিনতে পরিচয়পত্র লাগবে, এমন বাধ্যবাধকতার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন সাধারণ যাত্রীরা। এনআইডি শো করে টিকিট কাটলে এটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়বে এবং এই দেশের নাগরিক এই দেশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এটা নিশ্চিত হবে, এটা দেশের জন্য ভালো। কোনো দুর্ঘটনা ঘটলে সেই এনআইডি দিয়ে ওই এনআইডি হোল্ডারকে সে ক্যাপচার করতে পারবে, আইনের আওতায় আনতে পারবে। ব্ল্যাকারের কাছে টিকিট পাবেন, অ্যাটেন্ডেন্সের কাছে টিকিট পাবেন, মানে টিকিট আছে, বাট আপনি স্টেশনে এখানে আসেন টিকিট কাউন্টারে কোনো টিকিট নাই। তো তাহলে এনআইডি ব্যবস্থা, টিকিটের জন্য এনআইডির ব্যবস্থা করার পরও তো আমার ওরকম কোনো ফলপ্রসূ কিছু হচ্ছে না। যার যার টিকিট সে কাটছে তার এনআইডির মাধ্যমে, আর আমরাও ধরতে পারবো এই টিকিটটা কে কেটেছিল। যদি আমরা পাই, যে আমরা গাড়িতে চেক করার সময় পাই যে এই টিকিটটা কি আপনার, যে লোকটা নিচ্ছে তার তো এনআইডি অবশ্যই আছে এবং নাম থাকছে। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহি। ধন্যবাদ জাফর। এখান থেকে কিন্তু হচ্ছে যে আপনার চট্টগ্রাম যাওয়ার যে টিকিট সোনার বাংলা এক্সপ্রেস, সেই ট্রেনের জন্য কিন্তু পরীক্ষামূলকভাবে এই কার্যক্রমটি কিন্তু গত 1 মাস থেকেই শুরু হয়েছে। অর্থাৎ কমলাপুর স্টেশন থেকে যারা চট্টগ্রামে যেতে চান সেই ট্রেনটি, একটি ট্রেন, সেটার নাম হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস, সেটার যে পাইলট প্রকল্প সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ আগামী 11 তারিখ থেকে যেই ঢাকা থেকে ছেড়ে যাওয়া 15টি ট্রেনের জন্য হচ্ছে যে আপনার এই জাতীয় পরিচয়পত্র কিন্তু যে টিকিট কাটার জন্য নিতে হবে, সেই ট্রেনগুলোর নাম যদি আপনাকে আমি একটু জানাতে চাই, সেটা হচ্ছে এরকম যে ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবত, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী এবং গোধূলি এবং হচ্ছে তুলনা। অর্থাৎ এই আগামী 11 তারিখ থেকে হচ্ছে যে 15টি ট্রেনের জন্য যারা ঢাকা থেকে এই গন্তব্যগুলোর উদ্দেশ্য এখান থেকে যেতে চান তাদের জন্য সেই টিকিটের জন্য জাতীয় পরিচয়পত্র লাগবে। এখন এখানে বিভিন্ন ধরনের সমস্যা আসলে যাত্রীরা বলেছেন, পাশাপাশি তারা হচ্ছে সেটা সাধুবাদও তারা জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যাদের আইডেন্টি কার্ড নাই তারা আসলে কি করবে। সেক্ষেত্রে কমলাপুর স্টেশন ব্যাখ্যা দিচ্ছে যাদের বয়স 18 বছরের নিচে তাদের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং একটি ন্যাশনাল আইডেন্টি কার্ডের বিপরীতে মাত্র 4টি করে টিকিট দেওয়া হবে এবং প্রতিটি টিকিটে আসলে যে যাত্রী যাচ্ছেন তার বায়োডাটা, তার যে প্রাথমিক যে পরিচয় সেই পরিচয়গুলো আসলে থাকবে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার শীতাংশু চক্রবর্তীকে, তিনি বলেছেন যে আসলে এই টিকিটগুলো মূলত যাতে হচ্ছে কালোবাজারি না হয় বা জালিয়াতির মাধ্যমে টিকিটগুলো বিক্রি না হয়, এই জন্য তারা হচ্ছে এই ব্যবস্থা নিচ্ছে। কিন্তু একটি এনআইডির বিপরীতে যদি 4টা করে টিকিট কাটা হয় এবং সেই একটা এনআইডি দিনে কতবার টিকিট নিতে পারবে, অর্থাৎ আজকে যদি কেউ টিকিট সংগ্রহ করে সেই এনআইডির বিপরীতে আবার কবে নাগাদ সে টিকিট নিতে পারবে, সেইটার কিন্তু ব্যাখ্যা রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত সুস্পষ্টভাবে আসলে কিছুই দিতে পারেনি। পাশাপাশি যদি বলি, আজকে কেউ একজন টিকিট কেটে বিকেলেও আবার কাটতে পারেন, আবার সন্ধ্যাতেও আবার কাটতে পারেন। সেক্ষেত্রে সেটা ইনশিওর আসলে কি করা হবে যে এই আইডেন্টি কার্ডের বিপরীতে আসলে টিকিট নেওয়া হয়েছে এবং যাত্রীরা বলছেন যে এটার জন্য অনেকটা সময় আসলে লাগবে, কারণ সেটাকে চেক করার বিষয় আছে এবং সেটা এনআইডি কার্ডের যে বিষয়গুলো আছে সেটাকে নিশ্চিত করে যখন তাকে টিকিট দেওয়া হবে অনেকটা সময় লেগে যেতে পারে। সেটার ব্যাখ্যা স্বরূপ কমলাপুর বলছে যে একবার যদি কোনো এনআইডির বিপরীতে টিকিট নিয়ে সেটা নিবন্ধিত হয়ে যায় তখন শুধুমাত্র মোবাইলের নাম্বার দিয়ে আসলে টিকিট কাটা যাবে এবং বাচ্চাদের জন্য জন্ম নিবন্ধন কার্ড, পাশাপাশি হচ্ছে যে বড় যারা আছে তাদের জন্য তো জাতীয় পরিচয়পত্র লাগবেই। তো এইটা যেমন হচ্ছে যে একদিকে যাত্রীরা কেউ কেউ এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং অনেকে বলছে হয়তো বা নতুন করে বিড়ম্বনার কারণও হতে পারে। অর্থাৎ যে পরিমাণ টিকিট তারা সংরক্ষিত রাখেন কাউন্টারগুলোতে, সেই পরিমাণ টিকিট প্রতিটি এনআইডির বিপরীতে যদি দেওয়া হয়, তারা আজকেও বলছেন যে সেই পরিমাণ টিকিট থেকেও তারা আসলে পাচ্ছেন না। অর্থাৎ ভেতরের ম্যানেজমেন্টের যে বিষয় মূলত সেদিকেই তারা লক্ষ্য রাখার কথা বলছেন। যদি সেটা নিশ্চিত করা সম্ভব হয় তবে আসলে জালিয়াতিটা রোধ করা সম্ভব হবে। তো এই ছিল জাফর আমার কাছে জাতীয় পরিচয় কার্ডের বিপরীতে কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রি করার সর্বশেষ খবর। কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে টিকিট কাটার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহি। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর পাইকারি বাজারে 2 থেকে 3 টাকা কমেছে চালের দর, নতুন চাল এলে আরো কমার প্রত্যাশা। চট্টগ্রামে অপহরণকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, গত 2রা মার্চ পুলিশ পরিচয় দিয়ে নগরীর কাজীর দেউরি থেকে ইমরান নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে ভয় ভীতি দেখিয়ে তার কাছ থেকে চাঁদা আদায় করে। ইমরান বিষয়টি থানায় জানালে শুক্রবার
চশমা পাহাড় লেন সহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক নারী সহ 5 সদস্যকে গ্রেফতার করা হয়। রাজধানীর পাইকারি বাজারে আবারও 2 থেকে 3 টাকা কমেছে প্রায় সব ধরনের চালের দর। বৈশাখে বাজারে নতুন চাল এলে দাম আরও কমবে বলে জানান পাইকাররা। তবে দর বেড়েছে চায়না রসুন ও দেশি পেঁয়াজের। মসুর ডাল কেজিতে 2 টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে সব ধরনের মশলার দাম। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। সামনেই চালের ভরপুর মৌসুম, তার উপর পর্যাপ্ত মজুদ, যার প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি চালের বাজারে। খোঁজ নিয়ে দেখা যায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 3 টাকা পর্যন্ত। নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে বলে জানান পাইকাররা। মোটামুটি সব চালে 2-1 টাকা করে কমছে, আর বাজারে আসলে বেচা কিনি খুব কম। বৈশাখ মাসে ফলন আল্লাহ জ্বর তুফান রক্ষা করে আইনা দেয়, তাইলে মনে করেন বাজারে আরও কমার সম্ভাবনা আছে। চালের বাজারে স্বস্তির খবর থাকলে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও রসুনের দর। কেজিতে 3 টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 টাকা, আর কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে চায়না রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকায়। দেশি পেঁয়াজ 16 টাকা 18 টাকা ছিল, এখন ওই বৃষ্টির কারণে মাল উঠাইতে পারতেছে না, এই জন্য ভালোগুলা 20-22 পেঁয়াজ বিক্রি হয়। চায়না রসুন গত সপ্তাহ ছিল মনে করেন 65-70, এই সপ্তাহ চলতেছে এখন এই যে 80 থেকে 90। নিত্যপণ্যের বাজারে মসুর ডালের দর কেজিতে 2 টাকা বাড়লেও কমেছে আটার দর। মশলার বাজারে এলাচের দাম বাড়লেও স্থিতিশীল অন্য মশলার দর। দেশি মসুরের ডালের দাম একটু বাড়ছে, কেজিতে 2 টাকা 3 টাকা বাড়ছে। চিনির দাম একটু বাড়ছে, আর মশলার দাম একটু বেশি। এর মশলার ভিতরে শুধু এলাচি প্রতি সপ্তাহে 20-30 টাকা 50 টাকা বাড়ে। আটা কেজিতে 2 টাকা কমছে। রাজধানীর পাইকারি বাজারে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে 440 থেকে 480 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি আরো একবার। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় আরো 4 জনের লাশ উদ্ধার। এ নিয়ে মিলল 5 জনের মরদেহ। এখনও নিখোঁজ 1। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি, খুলে নেওয়া হয়েছে সব সাপোর্ট যন্ত্র, রক্তচাপ স্বাভাবিক। প্রতিমন্ত্রীর নেতৃত্বে সরকারি স্কুলগুলোতে অভিযান চালাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের উপস্থিতি সহ নানা অসঙ্গতির দিকে নজর। এবং ডাকসু নির্বাচনের আগে মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে চলাচলে 24 ঘন্টা কড়াকড়ি ডিএমপির। প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভির আওতায়। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময়, আর সঙ্গে থাকুন সময়।